বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা ২০২৪ নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করি। শুরু করার আগে বলতেছি আজকের ভিডিওটা একটু লেন্থি হবে, কেউ ধৈর্যহারা হবেন না আর কেউ স্কিপ করবেন না। আজকের লেসনটি খুব গুরুত্বপূর্ণ। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা ২০২৪, এটাকে অনেকেই সংক্ষেপে বলে এডিআর বিধিমালা, ইংলিশে বলে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করতেছি, আর আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, প্র্যাকটিস করবেন। চলুন শুরু করি। এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা ২০২৪ আসল জিনিসটা কী, এটা কোত্থেকে আসলে, কীভাবে করা হলো? এটা হচ্ছে আপনাদের আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৪৩-এ প্রদত্ত ক্ষমতা বলে এই বিধিটা প্রণয়ন করছে, অর্থাৎ ধারা ৩৪৩-এ এটা উল্লেখ আছে। ঠিক আছে, এসআরের মাধ্যমে এগুলো করতে পারে। আর এই এসআরটা হচ্ছে ২৪৩। আপনারা এগুলো মনে রাখবেন, আপনাদেরকে এগুলো সংক্ষিপ্ত কোশ্চেন বা বাইবেতে জিজ্ঞেস করতে পারে। এসআর ২৪৩-এ বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা ২০২৪ এটা প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, আর এসআর মানে কি? স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। ঠিক আছে, এরপরে হচ্ছে এডিআর রুলস ২০২৪, এটা কততম? ২৪৩তম। ঠিক আছে, এই যে ২৪৩তম। এটা কখন প্রণয়ন করা হয়েছে? ২৭ জুন ২০২৪। শুরু করি আমরা এখন। এরপরে এটা কার্যকর কখন থেকে কার্যকর হচ্ছে? আপনাদের এই যে ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর। এরপরে আমরা শুরু করব। আইন বলতে এখানে ২০২৩-এর আইনকে বোঝাচ্ছে। আদালত বলতে এখানে আয়কর আইনের ২৯৬-এর দফা ৪ সংজ্ঞায়িত সুপ্রিম কোর্টকে বোঝানো হয়েছে। আবেদনকারী বলতে অর্থ আইনের দ্বারা, অর্থাৎ আয়কর আইনের ২৯৮-এর অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদনকারীকে বোঝানো হয়েছে এখানে। আর একটু আপনাদেরকে বলছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি এগুলা যদি আপনারা চান সামান্য ফিয়ের বিনিময়ে আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিব। আর যারা নিতে চান আমার ভিডিও ডেসক্রিপশানে মেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার হচ্ছে আপিল কর্তৃপক্ষ কী? অর্থাৎ যুগ্ম কর কমিশনার, আপিল বা অতিরিক্ত কর কমিশনার বা আপিল কর কমিশনার বা আপিল কর ট্রাইব্যুনাল, কর আপিল ট্রাইব্যুনাল, কর নির্ধারণ। আপনারা সংখ্যাগুলো একটু পড়ে নেবেন। আজকে আমি এটা আপনাদেরকে হিন্টস দিয়ে যাব, ভিডিওটি হয়তো লেন্দি হইতে পারে। এরপর হচ্ছে নিষ্পত্তিকৃত মামলা, বিকল্প নিরোধ নিষ্পত্তি কী? এটা হচ্ছে অর্থ আইনের অংশ ২০, অর্থাৎ এখানে আইনের অংশ ২০ মানে হচ্ছে আয়কর আইনের অংশ ২০ বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তারা এখানে আবার আপনারা বুঝিয়ে না যে অর্থ আইন বোঝাচ্ছে না, এটা অর্থ আইন, এটা হচ্ছে আয়কর আইনের অংশ ২০, অর্থাৎ আয়কর আইনের অংশ হচ্ছে ২৫টি। ঠিক আছে, ওই ২৫টার মধ্যে ২০তম একটা অংশ আছে। আমি এটা আপনাদের একদিন বলছিলাম বা আমার শর্ট ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। বিচারাধীন মামলা। ঠিক আছে, আপনারা দেখবেন। পড়তে গেলে ভিডিও অনেক লেন্দি, আমি পড়তেছি না, জাস্ট আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। বিভাগীয় প্রতিনিধি বোর্ড, এটা বোর্ড বলতে এখানে জাতীয় রাজস্ব বোর্ডকে বোঝাবে। তফসিল বলতে আয়কর আইনের বিধিমালা তফসিলগুলো বোঝাচ্ছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি আবেদনের দাখিলের সময়সীমা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই 30 দিনের মধ্যে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা। আবেদন ফি মোস্ট ইম্পর্টেন্ট, আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ভালো করে পড়বেন। পিডিএফ যদি নেন আমার থেকে, ওখান থেকে ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, কর্তৃপক্ষরা। আর আপনারা এগুলো মন মতো লেখার কোনো স্কোপ না, যেহেতু এগুলো আইন পড়ে আপনাদেরকে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করতে হবে। মন মতো লেখার কোনো স্কোপ নেই। ঠিক আছে, এগুলো আপনার একটু মনোযোগ দিয়ে পড়বেন। এরপর হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন। কীভাবে আবেদন করবে এটা দেখে নেবেন। কর কমিশনারের করণীয়, বিচারাধীন মামলার অনুমতি, সহায়তাকারীর বিরুদ্ধে আপত্তি, সহায়তাকারীর যোগ্যতা, নিয়োগ এবং তালিকা। এই ফাঁকে একটা কথা বলতে, এত কোর্ট কাছারি থাকতে বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন দেবে? এটা হচ্ছে কম সময়ে কোনো মামলা মীমাংসা করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সহায়তাকারীর দায়িত্ব, কর্তব্য,
সহায়তাকারী আচরণবিধি 12 নম্বর আছে, এই যে একটু এগুলো ভালো করে পড়বেন। আমি জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। স্বার্থের দ্বন্দ্ব, সহায়তাকারীর ফিস কত হতে পারে, বিভাগীয় প্রতিনিধি দায়িত্ব কর্তব্য, রহিতকরণ ও হেফাজত, তফসিল। এই তফসিলগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে আপনার আয়কর আইন 2000 যে তফসিল আছে ওই অনুযায়ী নেই কিন্তু, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে এডিআর তফসিল। বিধি 6 এর উপবিধি 1 দ্রষ্টব্য বিজ্ঞাপন বিরোধ নিষ্পত্তি। এখানে বিধি বলতে আয়কর বিধি না, এটা হচ্ছে এডিআর এর বিধি, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আপনারা এগুলো যদি না বোঝেন তাহলে আপনারা দেখবেন যে গোজামিল হয়ে গেছে, কিছুই বুঝবেন না। আর কোনো কিছু যদি না বুঝতে কোশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ জেনে বা আমার উপস্থিত থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে অনেকগুলো তফসিল আছে। এখানে তফসিলতে বিভিন্ন ফর্ম বা আপনার আবেদন ওগুলো বুঝেছে, ঠিক আছে, এগুলো আপনারা দেখে কোনো লাভ নাই, এগুলো আপনারা দেখবেন। অনেকগুলো ফর্ম আছে এখানে, ঠিক আছে, এই যে নিচে এরকম অনেকগুলো ফর্ম আছে, দেখাতে গেলে অনেক টাইম লাগবে। ফর্ম তো আপনাদের মুখস্থ করা সম্ভব না, এগুলো তো আপনার ব্যবহারিক বিষয়, ব্যবহারের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, আমি বাংলা, ইংরেজি এবং অ্যাকাউন্টিং এগুলো তো ভিডিও দিব, প্রশ্নোত্তর পর্ব দিব এবং পিডিএফ আকারে আপনাদেরকে দিব। আর আপনারা যদি নিতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া আছে, ওটার মাধ্যমে যোগাযোগ করবেন। আপনাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট ফি আমাকে পে করতে হবে, আদারওয়াইজ এটা দেওয়া সম্ভব না ভাই। তো আজকে ভিডিও আর লেন্দি করলাম না, এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।